প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি অবলম্বনে আমরা আজ এই দ্বিতীয় পর্বে আলোচনা করব এই কাব্যের ভাষারীতি, ছন্দ, অলঙ্কার, তার প্রবাদ প্রবচন প্রভৃতি বিষয় নিয়ে, অর্থাৎ গদ্য শৈলী নিয়ে। ভারতচন্দ্র মধ্যযুগের বা মঙ্গল কাব্যের কবি হলেও একথা সত্যি যে ভারতচন্দ্রের স্টাইল, তার শৈলী, তার নিজস্ব ও ভারতচন্দ্রের কাব্য মধ্যযুগের মঙ্গল কাব্যের ইতিহাসে এক ব্যতিক্রমী সৃষ্টি বলা যায়। পাণ্ডিত্যের সঙ্গে তার কবি ব্যক্তিত্ব যুক্ত হয়ে তার কাব্যে সৃষ্টি হয়েছে স্টাইল। ইংরেজিতে যাকে বলা যায় স্টাইল ইজ দ্য ম্যান, ভারতচন্দ্রের ক্ষেত্রে এই কথাটি সার্থকভাবে প্রযুক্ত হয়। আর সে কারণেই বোধহয় কবিগুরু তার এই অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে বলেছিলেন যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য। আসলে ভারতচন্দ্রের এই বৈদগ্ধ্যতা, নৈপুণ্য খচিত প্রকাশভঙ্গির পরিচয় পাওয়া যায় তার শব্দ প্রয়োগে, ছন্দ নৈপুণ্যে এবং অলঙ্কার সজ্জায়। ভারতচন্দ্রের কাব্য রচনার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ছিল বেশ স্পষ্ট। মঙ্গল কাব্য রচনা করলেও তার প্রধান উদ্দেশ্য ছিল রাজার মনষ্টি, অর্থাৎ রাজাকে সন্তুষ্ট করা, সবার মনোরঞ্জন করা। তাই স্বাভাবিকভাবেই কবি ভারতচন্দ্রকে সজাগ থাকতে হয়েছিল মানুষের মনোরঞ্জন উপযোগী বিষয়বস্তু ও মণ্ডন কলার উপর, শৈলীর উপর, স্টাইলের উপর। আর সেজন্যই বোধহয় তিনি বলেছেন, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে। শিল্পী হিসাবে ভারতচন্দ্র কাল সচেতন ছিলেন, আর এই কাল সচেতন ছিলেন বলেই শব্দ প্রয়োগে তার কৃতিত্ব অবিসংবাদিত। ভারতচন্দ্র চেয়েছিলেন তার বক্তব্যকে সরস করতে, সেই মতো তিনি তার কাব্যকে সাজিয়েছেন নানা ছন্দ দিয়ে, অলঙ্কার দিয়ে, প্রবাদ প্রবচনের ঘেরাটোপে। তার কাব্যের প্রসাদ গুণ বৃদ্ধি করার জন্য, কাব্যকে রসালো করে তোলার জন্য
যাবনিমিশাল ভাষা প্রয়োগ করা নিঃসন্দেহে তার দুঃসাহসিকতার কাজ। সে ভাষা আমাদের কাছে দুর্বোধ্য, কঠিন হলেও প্রয়োগ কৌশলের গুণে তা রসোচ্ছল হয়ে উঠেছে। এখানে গজব, আজব এইরকম বিভিন্ন শব্দকে একই বাক্যে প্রয়োগ করে এক অদ্ভুত ধ্বনিসাম্যের সৃষ্টি করেছেন এবং দেখিয়েছেন মিশ্রিত ভাষাও কত মার্জিত ও পরিচ্ছন্ন লাভ করতে পারে। সেটা আমাদের এবং পরবর্তী সাহিত্যিকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার এই অন্নদামঙ্গল কাব্যে। ভাষা ব্যবহারের ক্ষেত্রে মুক্ত মনের অধিকারী হওয়ায় তিনি যেমন অক্লেশে ব্যবহার করেছেন এই যাবনী ভাষা, তেমনি সংস্কৃত শব্দভাণ্ডার থেকে গ্রহণ করেছেন কিছু তৎসম শব্দ এবং সেই সঙ্গে অজস্র দেশজ শব্দও। তিনি যখন পৌরাণিক প্রসঙ্গগুলি তুলে ধরেছেন তখন সুনির্বাচিত তৎসম শব্দে সেগুলি প্রকাশ করেছেন। দেবী অন্নদার সর্বত্রগামিতাকে পরিস্ফুট করার জন্য, ফুটিয়ে তোলবার জন্য তিনি লিখেছেন, অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান, অপদ সর্বত্র গতাগতি। কি অপূর্ব ভাষা! এ ভাষার কাছে সত্যিই আমাদের মাথা নত হয়ে যায়, পরবর্তী সাহিত্যিকদেরও মাথা হেড হয়ে যায়। যাই হোক, পৌরাণিক কাহিনী বর্ণনায় তৎসম শব্দের প্রতি কবির যেমন একটা গভীর আগ্রহ লক্ষ্য করা যায়, ঠিক তেমনি ছোটখাটো সাংসারিক সুখ দুঃখের বা স্বামী স্ত্রীর দাম্পত্য আলাপের সময় ব্যবহার করেছেন সর্বজনের বোধগম্য তরল মধুর কিছু ভাষা, যা সত্যিই পাঠক মহলকে আকৃষ্ট করে, অন্য জগতে নিয়ে যায়। লৌকিক শব্দের প্রয়োগও কবির কৃতিত্ব বেশ যথেষ্ট। শব্দ প্রয়োগের অসাধারণ কৌশলের জন্যই ভারতচন্দ্রের কাব্য অনেকটাই শ্রুতিমধুর হয়ে উঠেছে। আবার গীতি কবিতা সম্পূর্ণরূপে আধুনিক কালের সৃষ্টি। আত্মলীন ভাব তন্ময়তাই গীতি কবিতার প্রধান সুর। ভারতচন্দ্রের কাব্যে কোনো কোনো অংশে নব্যযুগের এই গীতি কবিতার লক্ষণ সেই সময়কালেও ফুটে উঠেছিল। যেমন আলো আশার প্রাণ কেমন করে গো, আলো আশার প্রাণ কেমন করে গো, এই সমস্ত অংশগুলির, উক্তিগুলির, পংক্তিগুলির ভাব ও সুর যে গীতি কবিতার স্তরে উন্নীত হয়ে গেছে, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না। এই গীতি কবিতার ক্ষেত্রেও নজরে পড়ে তার ললিত লাবণ্যময় ভাষা।
ভারতচন্দ্রের আবির্ভাবের পূর্বে বাংলা সাহিত্য পয়ার ও ত্রিপদীর বাঁধাধরা গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। কবি ভারতচন্দ্র সেই বদ্ধ গণ্ডিকে অতিক্রম করে ছন্দের মুক্তি সাধন ঘটালেন এবং বহু সংস্কৃত ছন্দকে বাংলা ভাষায় প্রত্যাবর্তন করেন। যেমন বলা যায়, ভুজঙ্গ প্রয়াত ছন্দে তিনি লিখেছিলেন, কবির ভাষায় বলা যায়, মহারুদ্র রূপে মহাদেব সাজে, ভস্তম ভস্তম সিংহাঘোর বাজে। আবার তুনক ছন্দে বলেছেন, ঊর্ধ্ববাহু যেন রাহুচন্দ্র সূর্য পাড়িছে, লম্ফ ঝম্প ভূমিকম্প না কূর্ম সারিছে। প্রথমে যে পংক্তিটি বললাম, সেখানে ধনাত্মক শব্দাবলীর সঙ্গে ছন্দের সহজ সুন্দর মিলনের ফলে মহাদেবের যে তাণ্ডব নৃত্য, সেই নৃত্যটি আমাদের সামনে যেন প্রত্যক্ষ হয়ে উঠেছে। আর দ্বিতীয় যে পংক্তিটি উচ্চারণ করলাম তুনক ছন্দের, সেখানে দক্ষ যজ্ঞ নানা কালে রুদ্রদেবের যে সংহারী উল্লাস, ছন্দ এবং শব্দের সার্থক মেলবন্ধনের ফলে তা যেন হয়ে উঠেছে অপূর্ব। প্রাচীন বাংলা সাহিত্যে শাসাঘাত প্রধান ছন্দের লিখিত রূপ ছিল না বললেই চলে। অথচ লোকজীবনে ছড়ার আধিপত্য কম ছিল না, কিন্তু সাহিত্যে সেই ছন্দ স্থান করে নিতে পারেনি। আর ভারতচন্দ্রের কাব্যে শাসাঘাত প্রধান ছন্দের প্রায় সুষ্ঠু রূপায়ণ, সবল প্রয়োগ আমরা স্বাচ্ছন্দ্যে লক্ষ্য করি। এই ভারতচন্দ্রের কাব্যে 11 অক্ষরে রচিত একাবলী ছন্দেরও প্রয়োগ আমরা দেখতে পাই। আবার পয়ার ত্রিপদী ছন্দ যেমন ব্যবহার করেছেন, তেমনি প্রয়োগ ঘটিয়েছেন ধামালি ছন্দেরও। এসব মিলিয়ে বলা যায়, ভারতচন্দ্র রাজসভার মনোরঞ্জনের জন্য বা নাগরিক জীবনের প্রতিফলন ঘটানোর জন্য সংস্কৃত ছন্দ ব্যবহার করেছেন। ঠিক অন্যদিকে তেমনি নাগরিক ছন্দের সঙ্গে ধামালি ছন্দের, গ্রাম্য ধামালি ছন্দও ব্যবহার করেছেন গ্রাম্য জীবনকে পরিস্ফুট করার জন্য, ফুটিয়ে তোলবার জন্য। এরপর আমরা দেখি ভারতচন্দ্রের কাব্যে অলঙ্কারগত দিক থেকেও বেশ নৈপুণ্যতা লক্ষ্য করি। কবির কাব্যে অর্থালঙ্কার থাকলেও শব্দালঙ্কারেরই প্রাধান্য আমরা বেশি পাই। তার কাব্যে যত্রতত্র এই অলঙ্কারের নিদর্শন আমরা দেখতে পাই।
যেমন অনুপ্রাস অলঙ্কারের একটি উদাহরণ হলো কলকোকিল অলিকুল বকুল কুলে। আবার শ্লেষ অলঙ্কারেরও প্রয়োগ চোখে পড়ে। যেমন এ কাব্যে কবি বলছেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। দেবী অন্নদার মুখ দিয়ে তার স্বামী শিব সম্পর্কে, তার শিবের পরিচয় সম্পর্কে এ লাইনগুলো, এ পংক্তিগুলি কবি অবতারণা করেছেন। ঠিক তেমনি ভাবে পেয়ে যায় কিছু যমক অলঙ্কারও। যেমন লুকাইয়া দশমূর্তি সতী হইলা সতী। আবার ব্যতিরেক অলঙ্কারেরও প্রয়োগ চোখে পড়ে। যেমন কে বলে শারদ শশী সে মুখের তুলা, পদ নখে পড়ে আছে তার কতগুলা। ঠিক তেমনি ভাবে রূপক অলঙ্কারেরও প্রয়োগ আমরা লক্ষ্য করেছি। যেমন প্রতাপ তপনে কীর্তি পদ্ম বিকাশিয়া। এছাড়াও উৎপ্রেক্ষ অলঙ্কার, কাকুবক্রোক্তি অলঙ্কার প্রভৃতি অলঙ্কারের ছড়াছড়ি এ কাব্যে আমরা প্রত্যক্ষ করেছি। অলঙ্কার সৃষ্টির এই বিচিত্রতা সত্ত্বেও সমালোচক ডক্টর শিবপ্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমরাও বলতে পারি, কাব্যের ভাবময় জীবন হইতে সরাইয়া বিচার করিলে ইহাদের কিছু শোভা সৌন্দর্য আছে, সন্দেহ নাই। কিন্তু ইহার আত্মিক শক্তি বা পুরাণে ইহা নিষ্প্রয়োজন। এই যে ভাষা, ছন্দ, অলঙ্কার এসব ছাড়াও বেশ কিছু প্রবচনও আমাদের চোখে পড়ে এই কাব্যের ভিতরে। যেমন নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। দ্বিতীয়ত মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এরকম বেশ কিছু কিছু প্রবচন আমাদের নজরে আসে। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে বলা যায়, ভারতচন্দ্র কবি মুকুন্দ চক্রবর্তীর মতো গ্রাম্য সভাকবি নন, রাজসভার কবি। তিনি কানা হরিদত্ত কিংবা বিজয়গুপ্তের মতো কবি ছিলেন না। ভারতচন্দ্র রাজসভার মনোরঞ্জনের জন্য কলম ধরেছিলেন। তাই তার কাব্যে মণ্ডন কলার আভিজাত্য ও জৌলুস চোখে পড়ার মতো। সেজন্য ভাবে, ভাষায়, ছন্দে, অলঙ্কারে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল একক ও অনন্য নতুন মঙ্গল কাব্য, একথা স্বীকার করতেই হবে। আর এখানেই কবি হিসাবে, বিশেষ করে মধ্যযুগের শেষ পর্বের কবি হিসাবে কবি ভারতচন্দ্রের সার্থকতা। যাই হোক, এ পর্বের আলোচনা মোটামুটি এ পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকো।